শুরু হয়ে গেছে? আসসালামু আলাইকুম। চতুর্থ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। সকলে ক্লাস জয়েন করার পর একটু কনফার্ম করবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা। আর সকলে জয়েনিং এর জন্য আমরা একটু ওয়েট করব। ইতোপূর্বে অনেকে ক্লাসে জয়েন ছিলেন, যার জন্য আমাদের ক্লাসটা একটু দেরিতে নেওয়া হচ্ছে। তো সকলে ধীরে ধীরে জয়েন করুন, এর জন্য আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি, 2 মিনিট। আর আপনাদের আগে থেকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা গ্রাম অঞ্চলে দেখা যায় কোথাও যদি কোনো দাওয়াতে যায়, সেখানে বলা হয়ে থাকে যে থেমে খাও শেষে দই আছে। তো আপনারা সারাদিন ক্লাস করতে করতে দেখা যায় যে শেষ পর্যন্ত সকলে থাকেন না, কারো হয়তো ঘুম পায় বা কারো খিদা পায়, আমরা চলে যাই। তো আমি অনুরোধ করব আমরা ক্লাসটাতে শেষ পর্যন্ত সকলে থাকার জন্য। আর আপনাদের জন্য আজকে শেষে দই আছে। দইটা কি সেটা বলি, সেটা হচ্ছে আপনাদের এখানে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, 3 ডিপার্টমেন্টেই আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়তেছি সেটা হচ্ছে কন্ট্রাক্ট ল। এই কন্ট্রাক্ট ল যে পড়তেছি আমরা ফার্স্ট চ্যাপ্টারটা অলরেডি আজকে আমাদের চতুর্থ ক্লাস চলতেছে। তো আমরা পরবর্তীতে আর একটা ক্লাসের মাধ্যমে এই ফার্স্ট চ্যাপ্টার শেষ করব, কি 2টা ক্লাস নেব আমরা, সেটা আপনাদের মতামতের উপর ডিপেন্ড করে আমরা ঠিক করব ক্লাস শেষে। আর এটার জন্য আপনারা প্রথম থেকে কে কে ক্লাস দেখেছেন আমি জানি না, তো আজ যারা উপস্থিত থাকবেন তাদের ভোটের মাধ্যমে আমরা আজকে ঠিক করব যে ক্লাস আমরা 2টা নিব এটার উপর নাকি একটা। আর তার আগে আমরা আপনাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস দেখিয়ে নিব আমি। তো আপনারা শেষ পর্যন্ত সবাই বসে যাবেন। ওয়ালাইকুম সালাম। শুভ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ইতিপূর্বে আপনাদের আর একটা ক্লাস ছিল অন্য ডিপার্টমেন্টের, এজন্য আজ একটু লেট হয়েছে। আসুন আমরা কালক্ষেপণ না করে ক্লাস শুরু করি। আজ আমাদের চতুর্থ ক্লাস। আমাদের আজকের ক্লাসে যেটা পাঠ্য বিষয় সেটা হচ্ছে বাতিল চুক্তি। আমরা এর আগে জিম্মা চুক্তিও পড়ছি, তো আজ জামিনের চুক্তি পড়েছি। আর আজকের ক্লাসে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাতিল চুক্তি। এখন আমরা আসি যে বাতিল চুক্তি কাকে বলে। তো বাতিল চুক্তি বুঝতে হলে প্রথমে আমরা ফার্স্ট ক্লাস থেকে পড়ে আসছি যে চুক্তি কি। আমরা চুক্তি আইন 1872-এর 2-এর বর্গীয় জ ধারায় পড়ে আসছি যে চুক্তি হচ্ছে আইনের মাধ্যমে বলবৎযোগ্য যে কোনো সম্মতিকেই কি বলা হয়, বৈধ সম্মতি। আর এই বৈধ সম্মতি কিসের উপর হবে,
যে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকার উপর। এখন আসুন আমাদের আজকের যেটা টপিক সেটা হচ্ছে বাতিল চুক্তি। বাতিল চুক্তি হচ্ছে এমন একটি সম্মতি যেটা শুরুতেই অবৈধ বা যেটা আইনের দ্বারা আপনার বলবৎযোগ্য নয়, এটাই হচ্ছে বাতিল চুক্তি। তো বাতিল চুক্তির আমরা সংজ্ঞা দেখি যে 2(6) ধারায় কি বলা হয়েছে। 2(6) ধারায় বলা হয়েছে যে যে সম্মতিকে আইনের দ্বারা বলবৎ করা যায় না তাকে বাতিল সম্মতি বলে। আর এই বাতিল এরূপ চুক্তির দ্বারা কোনো পক্ষ যদি দায় দায়িত্ব সৃষ্টি হবে না, ফলে এ ধরনের চুক্তি শুরুতেই বাতিল। অর্থাৎ যে ধরনের সম্মতি আমরা আইন দ্বারা বলবৎ করতে পারতেছি না বা যে ধরনের সম্মতি আমাদের কার্যকর করার জন্য কোর্ট বা আদালতে গেলেও কোনো ধরনের সুরাহা হচ্ছে না আমাদের, সে ধরনের সম্মতিকে বলা হচ্ছে কি বাতিল সম্মতি। আর এই বাতিল সম্মতির মাধ্যমে যদি আমরা কোনো চুক্তিতে আবদ্ধ হই তো সেই চুক্তিটাও আমাদের বাতিল চুক্তি হিসাবে গণ্য হবে। আর এই বাতিল চুক্তি যেহেতু শুরুতেই বাতিল, তো এটা কোনো দায় দায়িত্ব সৃষ্টি করবে না, অর্থাৎ আমাদের কোনো পক্ষেরই কোনো দায়বদ্ধতা সৃষ্টি করবে না। এখানে ল্যাটিন একটা ওয়ার্ড আছে, ল্যাটিন ওয়ার্ডটা হচ্ছে ভয়েড অ্যাব ইনিশিও। এই ভয়েড অ্যাব ইনিশিও এর অর্থ হচ্ছে শুরুতেই বাতিল, অর্থাৎ যেই চুক্তি শুরুতেই বাতিল এটাকে বলা হয় ভয়েড অ্যাব ইনিশিও। এখন দেখুন আমাদের বাতিল চুক্তির নির্দিষ্ট বর্ণনা দেওয়া হয়েছে আমাদের আইনের কতগুলো ধারাতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোন কোন চুক্তি আমাদের বাতিল বলে গণ্য হবে। দেখুন চুক্তি আইনের যেটা 11 ধারা, 11 ধারাতে বলা হয়েছে যে চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তি সম্পাদিত চুক্তি। 1 নম্বর হচ্ছে চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তি সম্পাদিত চুক্তি। এই চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তি দ্বারা যদি কোনো চুক্তি সম্পাদিত হয় তবে সেটা বাতিল চুক্তি বলে গণ্য হবে। এখন আমরা দেখি যে চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তি কারা। আমরা ইতোপূর্বেই বলেছি যে চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তি হচ্ছে যারা মাইনর, অর্থাৎ 18 বছরের কম বয়স্ক ব্যক্তি, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি কর্তৃক সম্পাদিত চুক্তি বাতিল চুক্তি বলে গণ্য হবে। আর একটা হচ্ছে কি লুনাটিক হচ্ছে জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কোন জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যে চুক্তির বিষয়বস্তু সম্পর্কে বুঝতে সক্ষম নয়, সে তার দ্বারা কোনো চুক্তি সম্পাদিত হলে সেই চুক্তি আমরা বলবো বাতিল চুক্তি। এর পরবর্তীতে কোনো দেউলিয়া ব্যক্তি, যে ব্যক্তির কোনো সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোনো সম্ভাব্যতা নাই, তার ক্ষেত্রে যে চুক্তি আসবে এটাও হবে বাতিল চুক্তি। এটা 11 নম্বর। এখন চুক্তি আইনে দেখেন 20 ধারাতে কি বলা হয়েছে যে চুক্তির অতীত প্রয়োজনীয় তথ্য বা বিষয়বস্তু সম্পর্কে এর উভয় পক্ষের ভুল। 20 ধারাতে চুক্তির অতীত প্রয়োজনীয় তথ্য বা বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ভুল। এটার উদাহরণ আমরা কি দিতে পারি? অতীত প্রয়োজনীয় তথ্য কি হতে পারে? অতীত প্রয়োজনীয় তথ্য হবে অবশ্যই চুক্তির বিষয়বস্তু সম্পর্কে। যেমন ধরা যেতে পারে যে আমি আপনার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হলাম একটা ঘোড়া বিক্রয়ের ব্যাপারে, যে আমি আপনাকে 10,000 টাকা দিব, আপনি আপনার ঘোড়াটা আমার কাছে বিক্রি করবেন। তো এই ঘোড়া বিক্রয়ের চুক্তি আপনার আমার মধ্যে হচ্ছে ইতোপূর্বে ঘোড়াটি অলরেডি মারা গেছে, যেটা না আমি জানি না আপনি জানেন। তো এই ধরনের চুক্তি বাতিল চুক্তি বলে গণ্য হবে। 23 ধারাতে বলা হয়েছে অবৈধ প্রতিদান ও উদ্দেশ্য সম্বলিত চুক্তি। অবৈধ প্রতিদান এবং উদ্দেশ্য সম্বলিত চুক্তি অর্থাৎ চুক্তির যে বিষয়বস্তু এর যে প্রতিদান এটা ছিল অবৈধ এবং উদ্দেশ্যটা ছিল অবৈধ। এখন অবৈধ উদ্দেশ্যে কোনো প্রতিদান কেমন হতে পারে? অবৈধ উদ্দেশ্যে প্রতিদান হচ্ছে যে আমি আপনার সাথে কন্ট্রাক্ট করলাম
যে আমার দোকানের পাশাপাশি একজন ব্যক্তি বা একজন ব্যবসায়ী আছেন, ওনার ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য তুমি তাকে কি করবে, তুমি তাকে হুমকি দিবে, আর এর বদলতে আমি তোমাকে 10,000 বা 50,000 টাকা দিব। এটা একটা অবৈধ চুক্তি। তো বলা হচ্ছে অবৈধ প্রতিদান বা উদ্দেশ্য সম্বলিত চুক্তি, সেটা কি হবে, আমাদের বাতিল চুক্তির অন্তর্ভুক্ত হবে। এখন দেখুন 24 ধারা কি বলছে। 24 ধারা বলছে আংশিক অবৈধ, আংশিক অবৈধ ও প্রতিদান সম্বলিত চুক্তি। এখন আংশিক অবৈধ কেমন? আংশিক অবৈধ চুক্তি এমন হতে পারে যে আমি একজন ব্যক্তিকে নিয়োগ দিলাম, আমার ওই একই উদাহরণ দিতে পারি আমরা 23 ধারার মতো, যে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো আমার দোকানে কর্মচারী হিসাবে। তাকে আমি নিয়োগ দিলাম যে তাকে প্রতি মাসে আমি 10,000 করে টাকা দিব, সে আমার দোকানে কর্মচারী হিসাবে 6 মাস থাকবে। এটা হচ্ছে বৈধ। কিন্তু আমি তাকে এটাও শর্ত দিলাম যে সে সময়ে অসময়ে আমার পার্শ্ববর্তী দোকানিকে হুমকির মাধ্যমে তার ব্যবসা বন্ধ করিয়ে দিবে। তো দেখুন আমাদের প্রথম যেটা চুক্তি ছিল যে আমার সাথে আমার দোকানে 6 মাস কর্মচারী হিসাবে সে কাজ করবে, এটা কিন্তু বৈধ ছিল। কিন্তু পরবর্তী যেটা অংশ, যে সে সময়ে অসময়ে আমার পাশের দোকানিকে হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করে দিবে, এটা হচ্ছে অবৈধ। তো এখানে আংশিক বৈধ এবং আংশিক অবৈধ এ ধরনের কোনো চুক্তি হইলেও সেটা শুরুতেই বাতিল বলে গণ্য হবে। 25 ধারায় কি বলছে আমাদের? 25 ধারা বলছে প্রতিদানহীন সম্মতি। প্রতিদানহীন সম্মতি কেমন? যেমন আপনার পাশের বাড়ির একজন দুস্থ বা গরিব লোক থাকতে পারে, বা গরিব একটা স্টুডেন্ট ধরুন, যে স্টুডেন্টকে আপনি বললেন যে আপনি আপনার পুরাতন বইগুলো তাকে কোনো ধরনের প্রতিদান ছাড়াই তাকে প্রদান করবেন। এ ধরনের সম্মতির ক্ষেত্রে যদিও এটা আপনি তাকে বিনা প্রতিদানে তার আপনার পুরানো বইগুলো দান করতেছেন, এটা দান হবে, কিন্তু এটা কিন্তু কোনো চুক্তি হিসাবে গণ্য হবে না, বা এটা সে আপনি যদি বইগুলো না দেন সে কোর্টের মাধ্যমে বা আইনের মাধ্যমে কোনো প্রতিদান কি তারা কোনো সুরাহা হবে না। তো এক্ষেত্রে বলা হচ্ছে এই ধরনের চুক্তি বাতিল, এটা কিন্তু চুক্তি নয়। 26 ধারা দেখেন, 26 ধারায় বলা হয়েছে বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি। বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি কেমন? যেমন করিম রহিমকে বলল যে সে রহিমকে 10 লাখ টাকা দিবে, এর বদলতে তার কি চুক্তিতে আসতে হবে? চুক্তি হচ্ছে তার মেয়েকে সে কোথাও বিয়ে দিতে পারবে না। তো যে কোনো বিয়ে আটকানোর ক্ষেত্রে যদি কোনো ধরনের সম্মতি বা নেওয়া হয়, গ্রহণ করা হয়, বা কোনো চুক্তি করা হয়, এ ধরনের চুক্তিও আমাদের কি হবে? শুরুতেই বাতিল চুক্তি হিসাবে গণ্য হবে। আমরা 27 ধারায় আসি। 27 ধারায় বলেছে আইনসঙ্গত পেশা ও বাণিজ্যে, আইনসঙ্গত পেশা ও বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি। আইনসঙ্গত পেশা ও বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি বলতে আমরা কি ধরনের উদাহরণ দিতে পারি? এখানে আইনসঙ্গত পেশা ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হচ্ছে যে একজন ব্যক্তি, লাইসেন্সধারী ব্যক্তি, বড় ধরনের ব্যবসা করার বা ছোট ব্যবসায়ী ধরুন, তো এক্ষেত্রে আমি তাকে বললাম যে আপনাকে আমি 10 লক্ষ টাকা দিব বা 1 কোটি টাকা দিব, 10 বছরের মধ্যে এই সংক্রান্ত বিজনেস আপনি করতে পারবেন না। তো 10 বছরের ভিতর একজন ব্যক্তিকে যদি কোনো বৈধ ব্যবসা থেকে আমি নিবারণ করার লক্ষ্যে তাকে 10 কোটি টাকাও দিয়ে থাকি আর সে সেই ব্যবসা না করে, তো এই ধরনের চুক্তি কিন্তু বাতিল চুক্তি বলে গণ্য হবে। কারণ আমি 10 কোটি টাকা তাকে দিয়ে দিলাম, পরবর্তীতে ওই ব্যক্তি এসে আবার বাজারে একই বিজনেস শুরু করলো, তো এখন কি আমি কোর্টে গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারবো যে সে আমার কাছ থেকে 10 কোটি টাকা নিয়েছে, বৈধ সে এই সংক্রান্ত বিজনেস করবে না বলে? এটা আমি করতে পারবো না। এর কারণ হচ্ছে যে সে সর্বত্রই এই ব্যবসা থেকে নিবারিত হচ্ছে এবং সে একটা লং পিরিয়ড পর্যন্ত তার যে অধিকার বা আইনগত অধিকার, আইনগত একটা ব্যবসা পরিচালনা করার, এটা থেকে সে তাকে আমি প্রতিহত করছি। তো এই ধরনের কোনো চুক্তি চুক্তি আইনের 27 ধারা অনুযায়ী বাতিল চুক্তি হিসাবে পরিগণিত হবে।
28 কি বলেছে দেখুন, 28 বলছে যে আইনগত কার্যধারায় প্রতিবন্ধকতা সৃষ্টিতে সম্মতি। আইনগত কার্যধারায় প্রতিবন্ধক সম্মতি কেমন হতে পারে? আইনগত কার্যধারা হচ্ছে, ধরুন আমি একজন ব্যক্তির সাথে বা রহিম করিমের সাথে একটা চুক্তিতে গেল, যে রহিম করিমকে বলল যে আমি তোমাকে 10 লাখ টাকা দিব, এর পরিবর্তে আমি যে তোমার ছেলেকে হত্যা করেছি এ সংক্রান্ত কোনো মামলা তুমি কোর্টে নিবে না। তো এই ধরনের চুক্তি, অর্থাৎ আইনগত কোনো কার্যধারা বা তার আইনি অধিকারকে প্রতিহত করার জন্য আমি যদি চুক্তি করে থাকি, বা সেই চুক্তি বাতিল বলে গণ্য হবে আমাদের 28 ধারা অনুযায়ী। 29 ধারায় কি বলছে? 29 ধারায় বলছে যে অনির্দিষ্ট এবং অনিশ্চিত চুক্তি। অনির্দিষ্ট বা অনিশ্চিত চুক্তি কেমন হতে পারে, এটার উদাহরণ আপনারা কমেন্টসে দিবেন। ওয়ালাইকুম সালাম সবিতা। সবিতা, গত ক্লাসে মেবি আপনি প্রেজেন্ট ছিলেন না। ক্লাস নিয়মিত করতে হবে, না হলে কিন্তু একটার সাথে একটা কানেক্ট করতে পারবেন না। অনির্দিষ্ট বা অনিশ্চিত চুক্তির একটা উদাহরণ দেন। তানিয়া আক্তার, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আচ্ছা আসুন, অনির্দিষ্ট বা অনিশ্চিত চুক্তি। অনির্দিষ্ট বা অনিশ্চিত চুক্তি এটা খুবই সহজ একটা চুক্তির উদাহরণ ছিল। সেটা হচ্ছে, আমরা ফ্রেন্ডসদের ভিতর যখন কোনো টুর্নামেন্ট চলে বা ম্যাচ চলে, তখন আমরা কিন্তু অনেকেই চুক্তি করে বসি যে যদি আজ বাংলাদেশ জিতে যায় তো তোকে আমি 10,000 টাকা দিব, বা যদি হেরে যাই তো তুই আমাকে দিবি। এরকম চুক্তি করি আমরা। তো এখন এই বাংলাদেশের ম্যাচ জেতাটা এটা কিন্তু একটা অনিশ্চিত ঘটনা। এই অনিশ্চিত ঘটনা নিয়ে কোনো চুক্তি করা হলে সেটা বাতিল চুক্তি হিসাবে গণ্য হবে। তিরিশ ধারায় বলা হয়েছে যে বাজি চুক্তি, বাজি ধরার সম্মতি। যে কোনো ধরনের বাজির সম্মতি নিয়ে যদি কোনো ধরনের চুক্তিতে আসা হয়, এই বাজি চুক্তি সবসময়ই প্রথমেই বাতিল। অর্থাৎ এই যে আমি বলেছিলাম ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল যেই চুক্তিগুলা, সে তার ভিতর একটা হচ্ছে 30 ধারা বাজি চুক্তি। বাজি কেমন? যে তুই এই কাজটা যদি করতে পারিস তো তোকে আমি এই পরিমাণ টাকা দিব। বা আমরা বাজি ধরতেছি যে কাল বৃষ্টি হবেই, যদি বৃষ্টি হয় তাহলে হইলে তুই আমাকে 10,000 টাকা দিবি, আর যদি না হয় তো আমি তোকে 10,000 টাকা দিব। তো এই ধরনের বাজি ধরাধরির কোনো চুক্তি বৈধ চুক্তি হিসাবে গণ্য হবে না, এটা বাতিল চুক্তি হিসাবে গণ্য হবে। 56 কি বলেছে দেখুন, 56 ধারাতে বলা হয়েছে অসম্ভব কার্য সম্পাদনের সম্মতি। অসম্ভব কার্য, এখানে আমরা উদাহরণ কি নিয়ে আসতে পারি? যেমন আমি যদি বলি যে আমার ফ্রেন্ডকে যে তুই যদি কাল সূর্য পশ্চিম দিক থেকে ওঠাতে পারিস তো আমি তোকে 10 কোটি টাকা দিব। তো সূর্য পশ্চিম দিক থেকে ওঠা এটা কি আদৌ সম্ভব? তো এ ধরনের অসম্ভব কার্য সম্পাদনের যে সম্মতি, এটা বাতিল চুক্তি হিসাবে গণ্য হবে। আমরা যে 11টা
পয়েন্টস এখানে আলোচনা করেছি, এই 11টা পয়েন্টস এর কোনোটা কারো বুঝতে অসুবিধা যদি থাকে তো আপনারা জাস্ট পয়েন্টসটা উল্লেখ করুন যে কত নাম্বারে বুঝতে অসুবিধা আছে। আর কারো অসুবিধা না থাকলে আমি পরবর্তীতে টপিকে যাব। হ্যাঁ সবিতা, ধন্যবাদ। আপনি তাও পরবর্তীতে রেকর্ড ক্লাস করেছেন। আর আমি আপনাদের সবসময় বলি যে আইনের ক্লাস কিন্তু নিয়মিত করতে হয়, এটা ম্যাথের মতো জিনিস। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা না থাকেন, তো যদি মনে করেন যে শেষ সময়ে গিয়ে সবটা পড়ে দিবেন যে থিওরি, এটা কিন্তু কোনো কাজে আসবে না, ফলাফল 0 হয়ে যাবে। তো নিয়মিত ক্লাস করবেন। লালন জিজ্ঞাসা করেছেন যে বাতিল চুক্তি কি সবসময় মৌখিক চুক্তি হয়? না, বাতিল চুক্তি সবসময় মৌখিক চুক্তি হবে এরকম না, এটা লিখিতও হতে পারে। আপনি কারো থেকে যে কোনো স্ট্যাম্প করেও নিতে পারেন, স্ট্যাম্প কাগজে লিখে নিতে পারেন যে হচ্ছে কোনো একটা চুক্তি সম্পর্কে যেটা আগেতেই মানে অবৈধ ছিল। বা আমি এখানে যে 11টা ধারা আলোচনা করেছি, এই 11টা ধারার মধ্যে পড়ে এমন কোনো বিষয় সংক্রান্ত কোনো চুক্তি যদি আপনি লিখিতভাবে স্ট্যাম্প করেও নেন, তবুও সেটা বাতিল চুক্তি হিসাবেই গণ্য হবে। এটা প্রয়োজনীয় নয় যে সেটা মৌখিকই হতে হবে, লিখিত হলেও বাতিল। তাহমিনা বলছেন লাস্টেরটা, লাস্ট, ও লাস্টটা ছিল কি আমাদের, লাস্ট হচ্ছে 56 ছিল, 56তে ছিল অসম্ভব কার্য সম্পাদনের চুক্তি। অসম্ভব কার্য সম্পাদনের চুক্তি যে আমি বললাম যে যে কাজ আসলে আপনার চুক্তির যে পক্ষ, এই পক্ষদের দ্বারা সম্ভব না। আমি আপনাকে এমন একটা কাজের প্রস্তাব করলাম যেটা আপনার পক্ষে করা কখনোই সম্ভব নয়, এ ধরনের চুক্তি আমাদের বাতিল চুক্তি হিসাবে গণ্য হবে প্রথমেই। কারণ চুক্তি করতে হয় সবসময় এমন দুইটি পক্ষের মধ্যে যারা চুক্তি করতে কি আপনার চুক্তির দায় দায়িত্ব পালন করতে যাদের ক্যাপাবিলিটি আছে, তাদের সাথে চুক্তি করতে হয়। তো অপরপক্ষ যদি এই চুক্তি পালনের সামর্থ্য না হয়, সেক্ষেত্রে সেই চুক্তি কি হবে, বাতিল চুক্তি হবে। অসম্ভব কার্য সম্পাদন, যে কাজ সম্ভবই না সেই কাজ তো কখনো চুক্তি হিসাবেই গণ্য হবে না, এজন্য এটা বাতিল। যেমন আমি উদাহরণ দিলাম একটু আগে যে সূর্য যদি পশ্চিম দিক থেকে ওঠাতে পারে তো সেক্ষেত্রে আমি 5 কোটি টাকা দিব। তো এই সূর্য ওঠা নামা এটা কিন্তু কোনো মানুষের উপর ডিপেন্ডেবল না, তো এই ক্ষেত্রে এই চুক্তিটা কি হবে, এটা একটা অসম্ভব কাজ, তাই এটা বাতিল বলে গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি আবারও বলতেছি যে আপনারা শেষ পর্যন্ত ক্লাসে থেকে যাবেন। ক্লাস শেষে আমরা ফার্স্ট ক্লাসে যে কোশ্চেন অ্যানালাইসিসটা দেখেছিলাম এটা আপনাদেরকে আরেকবার দেখাবো। এটা দেখানোর পর আপনারা ডিসাইড করবেন যে এই প্রথম চ্যাপ্টার অর্থাৎ চুক্তি আইন সংক্রান্ত বিষয়াবলী আমরা পরবর্তী আর একটা ক্লাসের মাধ্যমে শেষ করব নাকি 2টা ক্লাস শেষ করে দ্বিতীয় চ্যাপ্টারে যাব। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের সাথে কথা বলে এটা আমি ডিসাইড করব। আচ্ছা, এটা আপনাদের শেষ হয়েছে, তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই। দেখুন এতক্ষণ আমরা পড়ে আসছিলাম যেটা, সেটা হচ্ছে বাতিল চুক্তি। আর এখানে শব্দটা আপনারা খেয়াল করুন, এখানে শব্দটা বলা হয়েছে বাতিল যোগ্য চুক্তি। বাংলা শব্দ দুইটা যদিও কাছাকাছি, একটা হচ্ছে বাতিল চুক্তি আর একটা হচ্ছে বাতিল যোগ্য চুক্তি। তো এই বাতিল যোগ্য চুক্তি কি,
আমরা বাতিল চুক্তিতে বলেছিলাম যে বাতিল চুক্তি হচ্ছে যে ল্যাটিন টার্ম দিয়ে আমরা বোঝাই সেটা হচ্ছে ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরুতেই বাতিল। আর বাতিল যোগ্য যেটা চুক্তি এটা হচ্ছে শুরুতেই আপনার বাতিল থাকে না, অর্থাৎ শুরুতেই অবৈধ বা বাতিল হয়ে যায় না। এটা চুক্তিটা ডিপেন্ড করে যে চলবে কি বাতিল হবে, এটা চুক্তির পক্ষদের উপর ডিপেন্ড করবে। তো কেমন, যেমন আপনার কন্ট্রাক্ট অ্যাক্টের 2-1, কন্ট্রাক্ট অ্যাক্টের 2-1 কি বলা হয়েছে, an agreement which is enforceable by law at the option of one party thereto and not at the option of the others is a void contract। এর অর্থ হচ্ছে যে যে সকল সম্মতি এক বা একাধিক পক্ষের সম্মতিক্রমে এটা বৈধ হিসাবে ধরে নেওয়া হবে বা বলবৎযোগ্য এবং অপর পক্ষের সম্মতিতে সেটা বলবৎযোগ্য নহে, এ ধরনের চুক্তিকে আমরা কি বলবো, কন্ট্রাক্ট অ্যাক্টের 2-1 অনুযায়ী বাতিল যোগ্য চুক্তি। অর্থাৎ এক পক্ষ সম্মতি দিতে পারে বা এক পক্ষের অনুযায়ী এটা বলবৎযোগ্য এবং অপর পক্ষ অনুযায়ী এটা বলবৎযোগ্য নয়, অর্থাৎ বাতিল বলবৎযোগ্য হয় না, তো সেটাই হবে বাতিল যোগ্য চুক্তি। এখন বাতিল যোগ্য চুক্তির ক্ষেত্রে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া গুলো কেমন, ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যে বাতিল যোগ্য চুক্তি, দেখা যাচ্ছে আমি ফার্স্ট পার্টি আপনাদেরকে একটা অফার করলাম আর আপনারা দ্বিতীয় পার্টি হিসাবে কি অফারটা একসেপ্ট করতেছেন। এখন যদি আমি আপনাকে একটা প্রস্তাব দিই, এই প্রস্তাবটা আমার ক্ষেত্রে বলবৎযোগ্য, কিন্তু এটা তখনই বলবৎযোগ্য হবে যে আপনারা যদি সম্মতি দেন। আপনারা সম্মতি না দিলে সেটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো এই ধরনের চুক্তিকে আমরা বলবো বাতিল যোগ্য চুক্তি, কারণ এক পক্ষের সম্মতির উপর অপর পক্ষের সম্মতির উপর ডিপেন্ড করছে যে এটা বাতিল হবে কি চলবে। যেমন বলা হচ্ছে, দেখুন, যতক্ষণ পর্যন্ত এই চুক্তি ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক বাতিল বলে ঘোষিত না হয় ততক্ষণ পর্যন্ত তা বৈধ চুক্তি হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ আমার চুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি, আপনি যদি বলেন যে না সমস্যা, আমার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি এই চুক্তিতে, তো আপনার এই চুক্তি চলবে। যেমন আমরা চুক্তির সংজ্ঞা এর আগে একটা উদাহরণ পড়েছিলাম যে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করছি যে একটা বাড়ি করে দেওয়ার বিষয়ে, যে আপনার 4 তলা একটা বিল্ডিং আমি করে দিব 3 মাসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝে বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার জন্য আমি যে কন্ট্রাক্টর আপনার থেকে কন্ট্রাক্ট নিয়েছি 3 মাসের, এই 3 মাসে আমি বাড়ি তৈরি করতে পারতেছি না। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে যেহেতু 3 মাসে আপনি আমাকে বাড়িটা রেডি করে দিতে পারছেন না, তো আমি এই চুক্তিতে যাচ্ছি না, তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী এই চুক্তিটা কি বাতিল। আবার যদি আপনি বলে থাকেন যে না আমার সমস্যা নেই, যেহেতু আবহাওয়া প্রতিকূল ছিল, তো 3 মাস পর হলেও আমার হচ্ছে, সেক্ষেত্রে চুক্তিটা চলমান হবে। এ ধরনের চুক্তিকে আমরা বলছি বাতিল যোগ্য চুক্তি। আর দ্বিতীয়ত যে পয়েন্টটা, সেটাই কি বলা হচ্ছে যে বাতিল চুক্তি দ্বিতীয় ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক যতক্ষণ না পর্যন্ত বাতিল বলে ঘোষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চুক্তিটি যে আইনগত দায় দায়িত্ব এটা বজায় থাকতেছে। তৃতীয়ত বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ ভিন্ন অপর পক্ষ এই চুক্তি দায় দায়িত্ব পালনে বাধ্য থাকবে। মানে যখন দ্বিতীয় পক্ষ বা ক্ষতিগ্রস্ত পক্ষ আপনার এই চুক্তিতে সম্মতি দিচ্ছে যে ওই বাড়িটা আমার 3 মাস পরে হলেও হচ্ছে, আপনি কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের ক্ষতি হয়, তো এই ক্ষতির যে দায় দায়িত্ব এটা আপনি নিতে বাধ্য থাকবেন। আর বলা হয়েছে যে এই চুক্তি প্রকৃতপক্ষে কোনো চুক্তি নয়, এটা প্রকৃতপক্ষে কোনো চুক্তি নয়। তবে এই চুক্তিটা যদি প্রকৃতপক্ষে চুক্তি নয় কেন বলা হচ্ছে, কারণ এটা সরাসরি আইনের দ্বারা বলবৎ করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত যদি অপরপক্ষ সম্মতি দেয় বা অসম্মতি দেয়। অপরপক্ষ যদি সম্মতি দেয় সেক্ষেত্রে এটা বলবৎযোগ্য হবে, আর অপরপক্ষ যদি অসম্মতি দেয় তো শেষ পর্যন্ত কিন্তু এটা বাতিল হবে। তো এটা এখানে দুটো অপশনই আছে,
যে চুক্তিটা শেষ পর্যন্ত বলবৎ হবে কি বাতিল হয়ে যাবে। এজন্য বলা হচ্ছে এটা প্রকৃতপক্ষে কোনো চুক্তি নয়। আপনাদের এই বাতিল চুক্তি এর ধারণাটা আরো বেশি ক্লিয়ার হবে যদি আমরা একটা পার্থক্য পড়ে আসি। দেখুন, আমাদের বাতিল চুক্তি এবং বাতিলযোগ্য চুক্তির মধ্যকার কিন্তু কিছু পার্থক্য রেখেছি। আর আপনারা এর ইতোপূর্বে দেখে থাকবেন যে পূর্বের ক্লাসগুলোতে আমরা যে টপিকগুলো সেট করেছি ক্লাসে, এই টপিকগুলোর কিন্তু আবার কতগুলো পার্থক্য তুলে ধরেছি। এটা এমন নয় যে বিভিন্ন বোর্ডে কিছু কোশ্চেন আসছে তার জন্য এই ধরনের টপিক সেট করা। এই টপিকগুলো আমার নিজস্ব কায়দায় সেট করা। এটা সেট করা হয়েছে এইভাবে যে পার্থক্য যখন আমরা তুলে ধরছি, আমরা কিন্তু প্রত্যেক টপিকের বৈশিষ্ট্য জেনে যাচ্ছি। আর এই বৈশিষ্ট্য যখন জেনে যাচ্ছি, সরাসরি এই দুইটার ভিতর পার্থক্য না আসুক, আপনারা কিন্তু এই বাতিলযোগ্য চুক্তির সাথে যদি অন্য কোনো টপিকের পার্থক্য দেয়, আপনি বাতিল চুক্তির যদি বৈশিষ্ট্যগুলো জেনে থাকেন, তো ও পরবর্তী ওই কোশ্চেনটা কিন্তু আপনি আনসার করতে পারতেছেন। কারণ এই বৈশিষ্ট্যের সাথে ওই সংক্রান্ত টপিকের কোন বৈশিষ্ট্যগুলোর পার্থক্য আছে সেগুলো লিখলেই কিন্তু পরপর লিখলে আপনি এটা অলরেডি আপনি আনসার করতে পেরে যাচ্ছেন। এজন্য আপনাদের ক্লাসে যে টপিকগুলো সাজানো হয়েছে, হয়তো দেখবেন যে বেশ কিছু টপিক বা চুক্তি আইন কিন্তু একটা মোটামুটি সাবজেক্ট। আমরা যারা লয়ের স্টুডেন্ট, আমাদের জন্য কিন্তু ওটা একটা বড় সাবজেক্ট, এবং ইউনিভার্সিটিতে ওটা একটা সাবজেক্টের উপরে 100 মার্কের এক্সাম হয়। সেখানে আপনাদের ওটা একটা চ্যাপ্টার বানিয়ে দিয়েছে। তো এর জন্য আমার এই টপিকগুলোকে একটু সংক্ষেপ করে নেওয়া লাগছে, কিন্তু টপিকগুলো আমি এভাবে সাজিয়েছি যাতে করে আপনারা এই টপিকগুলোই যদি বারবার চর্চা করতে থাকেন, তো আপনারা যে কোনো কোশ্চেন আনসার করতে পারেন সহজে। এখন দেখুন, যেটা হচ্ছে ভয়েড চুক্তি। বাতিল চুক্তি এটাকে আমরা বলা হয় ভয়েড। আর যেটা হচ্ছে বাতিল যোগ্য, এটাকে আমরা বলা হয় ভয়েডএবল। একটা হচ্ছে ভয়েড এবং একটা হচ্ছে ভয়েডএবল চুক্তি। তো ভয়েড যেটা বলা হয়েছে বা বাতিল চুক্তি, এটার আমরা কিন্তু সংজ্ঞা অলরেডি পড়ে এসেছি যে বাতিল চুক্তি কি। বাতিল চুক্তি যে সম্মতি আইনের দ্বারা বলবৎযোগ্য নয়, এ ধরনের সম্মতি আদায় করে কোনো ধরনের চুক্তিতে আসলে সেটা বাতিল চুক্তি বলে গণ্য হবে। আর বাতিলযোগ্য আমরা বলেছি যে বাতিলযোগ্য চুক্তি শুরুতে চুক্তিটা বৈধ কি অবৈধ এটা নিরূপণ করা যাবে না। দুই পক্ষ সম্মতিতে আসার পর যদি প্রস্তাব যেটা সম্মতি দিচ্ছে, মানে সম্মতি দানকারী পক্ষ যদি বলে যে আমি চুক্তিতে রাজি আছি, তো তখন থেকে এটা বৈধ হবে। আর যদি সম্মতি না দিয়ে সে বলে অসম্মত হয় ওই চুক্তিতে, যে ক্ষতিগ্রস্ত পার্টি, তাহলে সেটা বাতিলযোগ্য হয়ে যাবে। প্রকৃতি, যেটা বলা হয়েছে প্রকৃতি, যে চুক্তির প্রকৃতিটা কেমন হবে। বাতিল চুক্তির প্রকৃতি হচ্ছে, আমরা বলেছি যে ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ এ ধরনের চুক্তি শুরুতেই বাতিল। আর এ ধরনের চুক্তি বাতিলযোগ্য চুক্তিতে কি বলা হয়েছে যে এই চুক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত পক্ষ বাতিল ঘোষিত না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বৈধ চুক্তি বলে বিবেচিত হবে। আবার দায় অধিকারের ক্ষেত্রে কি বলা হয়েছে, যেহেতু এই চুক্তিটা শুরুতেই বাতিল চুক্তি যেহেতু শুরুতেই বাতিল, তো বাতিল চুক্তির মাধ্যমে কোনো ধরনের দায় সৃষ্টি হবে না। কিন্তু যেটা ভয়েডেবল বা বাতিলযোগ্য চুক্তি, এ ধরনের চুক্তিতে যদি ক্ষতিগ্রস্ত পক্ষ সম্মতি দেয়া থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ওই পক্ষের উপর কি দায় বর্তাবে। এখন দেখুন বাতিল চুক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে বাতিল চুক্তির উদ্ভব হয় কোথা থেকে। বাতিল চুক্তির উদ্ভব হচ্ছে আমাদের যে কোনো একটি পক্ষের প্রতিদান সম্বলিত সম্মতি বা প্রতিদানহীন সম্মতি। এটা হতে পারে যে অবৈধ প্রতিদান সম্বলিত সম্মতি, অথবা কোনো প্রতিদানই নেই, এমন সম্মতি থেকে সাধারণত আমাদের কি বাতিল চুক্তির উদ্ভব হয়। বা অনিশ্চিত সম্মতি, আমরা যেখানে 11টা অধ্যায়ে আমরা একটু আগে 11টা ধারা পড়ে আসছি, যে ওই 11টা ধারার আন্ডারে বা 11টা যে বিষয়বস্তু, ওই বিষয়বস্তুর আন্ডারে আমাদের বাতিল চুক্তি হয়ে থাকে। আর বাতিলযোগ্য চুক্তি হচ্ছে এরূপ চুক্তি, এই চুক্তির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি,
বাতিলযোগ্য চুক্তি বলা হয়েছে চারটা উপাদান আছে, সেটা হচ্ছে বল প্রয়োগ হতে পারে, অনুচিত প্রভাব হতে পারে, প্রতারণার মাধ্যমে হতে হবে, অথবা মিথ্যা বর্ণনা। অর্থাৎ এখানে আমরা পাঁচটা উপাদান আছে। বল প্রয়োগ করে যদি কোনো ধরনের সম্মতি আদায় করা হয় তো সেই সম্মতি যুক্ত চুক্তি আমাদের বাতিলযোগ্য চুক্তি বলে বিবেচিত হবে। যদি সম্মতি প্রদানকারী ব্যক্তি পরবর্তীতে বলে যে এই চুক্তিতে আমি রাজি না। অনুচিত প্রভাব, আমরা কাউকে দ্বারা প্রভাবিত করলাম, কোন ধরনের প্রলোভন দ্বারা তাকে সম্মতিতে নিয়ে আসছে, পরবর্তীতে যদি সে সেই চুক্তি অনুসারে কার্য সম্পাদন না করে তো সেক্ষেত্রে সে বলতে পারে যে আমাকে এই ধরনের অনুচিত প্রভাব কাটিয়ে আমার উপর চুক্তিতে রাজি করানো হয়েছিল। এটা প্রতারণার মাধ্যমেও একই এবং মিথ্যা বর্ণনার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। ঘোষণা প্রদানের আবশ্যকতা, আপনাদের কি মনে হয় যে এখানে ঘোষণা প্রদানের আবশ্যকতা আছে কার, যে এটা বাতিল চুক্তি বা বাতিলযোগ্য? আমরা প্রথমেই বলেছি যে বাতিল চুক্তি শুরুতেই বাতিল, সো এখানে আলাদা করে কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে এই চুক্তিতে আমি রাজি না বা এই চুক্তি বাতিল, এটা কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে অবশ্যই ক্ষতিগ্রস্ত পক্ষকে ঘোষণা দিতে হবে যে আমি এই চুক্তিতে রাজি নই। যদি ঘোষণা না দিয়ে থাকে তাহলে যে ধরনের ক্ষতি আসবে এই ক্ষতির দায়ভার কিন্তু ওই সম্মতি দেওয়া পক্ষের উপর বর্তাবে। আর এটা দেখেন বলা হচ্ছে বাধ্যবাধকতা সৃষ্টির ক্ষেত্রে বলা হচ্ছে যে একই কথা, যে বাতিল চুক্তি যেহেতু প্রথমেই বাতিল, তো এর দ্বারা কোনো পক্ষের উপর কোনো বাধ্যবাধকতা সৃষ্টি হচ্ছে না। আর বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ যদি ইচ্ছা করে তো সেক্ষেত্রে তার উপর কি বাধ্যবাধকতা এসে যাচ্ছে। সত্য হস্তান্তর মানে একটা বাতিল চুক্তি, এই চুক্তিতে আমরা যদি কোনো প্রতিদান দিই বা এই চুক্তির মাধ্যমে কোনো সম্পত্তির বা সম্পদের সত্ত্ব আমাদের হস্তান্তরিত হয় তো সেক্ষেত্রে এই বৈধ সত্ত্ব লাভ করবে না কোনো পক্ষই, কারণ যেহেতু চুক্তিটা প্রথমেই কি বাতিল ছিল। আর এক্ষেত্রে কি বলা হচ্ছে বাতিলযোগ্য চুক্তির ক্ষেত্রে, যে পক্ষ সম্মতি দিচ্ছে তার বরাবর যদি কোনো সত্ত্ব হস্তান্তরিত হয় তো ওই পক্ষ বৈধ সত্ত্ব লাভ করে। বৈধতার ক্ষেত্রে আমরা কি বলছি, বৈধতা হচ্ছে এই চুক্তি কখনোই বাতিল চুক্তি যেহেতু ভয়েড অ্যাব ইনিশিও আমরা বলছি শুরুতেই বাতিল, তো এখানে কখনো বৈধ হতে পারে না। আর বাতিলযোগ্য চুক্তি যদি ওই ক্ষতিগ্রস্ত পক্ষ কর্তৃক ঘোষিত হয় যে হ্যাঁ আমি মেনে নিচ্ছি, তো এটা কি হবে বৈধ চুক্তি হিসাবে গণ্য হবে শেষ পর্যন্ত। আর আমরা শেষ যে একটা পার্থক্য বলতে পারি সেটা হচ্ছে রূপান্তর। আমাদের বাতিল চুক্তি শুরুতেই বাতিল জন্য এটা কিন্তু কোনোভাবে বৈধ চুক্তিতে রূপান্তরিত করা যায় না, কিন্তু বাতিলযোগ্য চুক্তি বা ভয়েডেবল যে কন্ট্রাক্ট, এখানে বলা হচ্ছে যে অপর পক্ষের সম্মতির উপর ডিপেন্ড করতেছে যে এটা বাতিল হবে কি বাতিল হবে না। তো সেক্ষেত্রে চুক্তিটি যদি প্রথমেও মানে বাতিল হয়ে থাকে, পরবর্তীতে ওই পক্ষ যদি মেনে নেয় যে না আমি এর ক্ষয়ক্ষতির দায়ভার আমি নিতে রাজি আছি, সেক্ষেত্রে এটা কি হবে বৈধ চুক্তিতে পরিণত হবে। তো আমরা এই যে কয়েকটি পয়েন্টের মাধ্যমে বাতিল চুক্তি এবং বাতিলযোগ্য চুক্তি সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন পরবর্তীতে আমাদের বাতিল চুক্তি এবং বাতিলযোগ্য চুক্তি ছাড়াও কিন্তু আরেকটা চুক্তি হতে পারে, সেটা হচ্ছে অবৈধ চুক্তি। তো আপনাদের যখন কোশ্চেন করা হবে এই কোশ্চেনের সময় যে বাতিল চুক্তির সাথে বাতিলযোগ্য চুক্তিরই পার্থক্য দিবে এমনটা না, এখানে বাতিল চুক্তির সাথে আপনার অবৈধ চুক্তির পার্থক্য দিতে পারে বা বাতিলযোগ্য চুক্তির সাথে অবৈধ চুক্তির পার্থক্য দিতে পারে। তো আমরা যদি এখন অবৈধ চুক্তির বৈশিষ্ট্যগুলো দেখে নিই তাহলে কিন্তু আমরা ইজিলি তিনটা বৈশিষ্ট্য পাচ্ছি, সেটা হচ্ছে
তিনটা টপিকের বৈশিষ্ট্য, অর্থাৎ বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তি এবং অবৈধ চুক্তি। তাহলে এর ভিতর যে কোনো একটার সাথে যদি আমাদের মানে ডিফারেন্সিয়েশন দেয় বা পার্থক্য নিরূপণ করতে দেয়, আমরা কিন্তু আনসার করতে পারতেছি। এজন্য আপনাদের বাতিল চুক্তির সাথে আমি অবৈধ চুক্তির একটা পার্থক্য রেখেছি। আমরা বাতিল চুক্তি নিয়ে অনেকবার বলেছি একই কথা, তো বাতিল চুক্তিতে না যাই, তাহলে শুনতে আপনাদের খারাপ লাগবে। তো অবৈধ চুক্তি দেখি আমরা ওই পাশটা বাদ দিই, জাস্ট অবৈধ চুক্তি। অবৈধ চুক্তি কখন বলা হচ্ছে? যে ধরনের সম্মতি বা যে ধরনের চুক্তি সাধারণত আইনত অবৈধ বলে ঘোষিত, এ ধরনের কোনো প্রোডাক্ট বা এ ধরনের কোনো বিষয়বস্তু সংক্রান্ত যে চুক্তি, সেটা আমরা অবৈধ চুক্তি হিসাবে পরিগণিত করব। অর্থাৎ বাতিল চুক্তি ছিল যেটা শুরুতেই বাতিল, আর বাতিলযোগ্য ছিল যেটা হচ্ছে প্রথমে বাতিল ছিল না, এটা যদি ক্ষতিগ্রস্ত পক্ষের সম্মতিতে বাতিল হিসাবে গণ্য হয়, তো সেখানে বাতিলযোগ্য হবে। আর অবৈধ কোনটা? অবৈধ চুক্তি হচ্ছে আইন দ্বারা অলরেডি বেআইনি বা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এখন দেখেন যে অবৈধ চুক্তির যে পার্থক্য এখানে বলা হয়েছে, সেখানে বৈধতার অবস্থা বলা হয়েছে যে এটা শুরুতেই বেআইনি বা অবৈধ। আর আইনি ফলাফল কি বলা হয়েছে? যে আমরা বাতিল চুক্তিতে কি বলেছিলাম, বাতিল বা বাতিলযোগ্য চুক্তিতে বলেছিলাম যে চুক্তিটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়, কিন্তু এর জন্য কোনো পক্ষ কি শাস্তি পাবে না। কিন্তু এখানে কি বলা হচ্ছে? অবৈধ চুক্তির ক্ষেত্রে চুক্তি তো বলবৎযোগ্য নয়ই, এছাড়াও এ ধরনের কোনো চুক্তিতে যদি কোনো পার্টিজ আসে, তো উভয় পক্ষ বা যে কোনো এক পক্ষ, চুক্তির যে কোনো এক পক্ষ কি আইনের আন্ডারে আসতে পারে এবং শাস্তি পেতে পারে। অবৈধ চুক্তি কেমন হতে পারে? অবৈধ চুক্তি হতে পারে, দেখুন, অবৈধ কাজ করা, যেমন ঘুষ, চুরি বা মাদক ব্যবসা সংক্রান্ত চুক্তি। এই ঘুষ, চুরি বা মাদক ব্যবসা সংক্রান্ত চুক্তি হবে আমাদের অবৈধ চুক্তি। এই চুক্তির ইফেক্ট কি বলা হয়েছে বা প্রভাব? আমরা আগে পড়ে আসছিলাম যে চুক্তি কিন্তু আংশিক বাতিল বা আংশিক বৈধ হতে পারে, কিন্তু অবৈধ চুক্তির ক্ষেত্রে কোনোভাবেই আংশিক বৈধ হওয়ার সম্ভাবনা নেই। এই চুক্তি নিজে তো অবৈধই, সেই সাথে এর সাথে সম্পর্কিত যে কোনো চুক্তি আসলে সেই চুক্তিটা কি হবে? অবৈধ হয়ে যাবে। আর উদাহরণটা না বলি, এটা আপনারা অলরেডি জানেন। আর বাতিল চুক্তি আর অবৈধ চুক্তি মনে রাখার যেটা সহজ নিয়ম, সেটা হচ্ছে বাতিল চুক্তি আইন মানে না, বাতিল যেটা চুক্তি সেটা আইন মানতেছে না, কিন্তু এ ধরনের চুক্তির জন্য কোনো শাস্তির বিধান নেই। আর অবৈধ যেটা চুক্তি সেটা বলতেছে যে এটা আইন মানে না, এবং কি হতে পারে, এটা অপরাধ হিসাবেও পরিগণিত হতে পারে। এখন আমরা এই বাতিল চুক্তি এবং বাতিলযোগ্য চুক্তি সাথে অবৈধ চুক্তি তিনটা আমাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আপনারা কমেন্টস করবেন। তো যদি এটা ক্লিয়ার হয়, তো আমরা আপনাদের হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসটা আরেকবার দেখাবো। কোশ্চেন অ্যানালাইসিসটা দেখিয়ে আপনারা ডিসিশন নেবেন যে আমরা চুক্তি আইন আর একটা ক্লাসের মাধ্যমে শেষ করব, কি পরবর্তীতে দুইটা ক্লাস নিয়ে শেষ করব। একটু দ্রুত কমেন্টস করবেন যে এগুলা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমি কোশ্চেন অ্যানালাইসিসে যাব। আকাশ, ওয়ালাইকুম সালাম।
লালন বলেছেন যে বাতিল চুক্তি আর বাতিলযোগ্য চুক্তির উদাহরণ দিয়ে বোঝাতে। বাতিল চুক্তি কোনটা? আমরা বলছি যে বাতিল চুক্তি হবে সে ধরনের চুক্তি, এই চুক্তিগুলোর ভিতর আমরা ফার্স্ট একটা ধারা পড়েছিলাম। এই ফার্স্ট ধারাতে আমরা কি বলেছি, যে কোনো যোগ্যতা অসম্পন্ন, মানে যোগ্যতা সম্পন্ন নয় এমন ব্যক্তির সাথে যদি কোনো চুক্তি করা হয় তো সেটা বাতিল চুক্তি হিসাবে গণ্য হবে। এর উদাহরণ আমরা দিতে পারি যে একজন কি 18 বছরের কম বয়স্ক ব্যক্তির সাথে আপনি যে ধরনের চুক্তি করুন না কেন, এই চুক্তিটা কি চুক্তি হিসাবে গণ্য হবে আমাদের, এটা বাতিল চুক্তি হিসাবে গণ্য হবে। অপরদিকে যদি আপনি বাতিলযোগ্য চুক্তির উদাহরণ দিতে বলেন, তো আমি বাতিলযোগ্য চুক্তির উদাহরণ কিন্তু এত পূর্বে দিয়েছি। সেটা কি ছিল, যে আমি কন্ট্রাক্টর হিসাবে একজনের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছি যে তার বাড়িটা আমি 3 মাসের মধ্যে তুলে দিব। তো এখন তার বাড়ি করার আগে আমি যে কোনো প্রতিকূল অবস্থার জন্য তার বাড়িটা আমার পক্ষে 3 মাসের মধ্যে করা সম্ভব হচ্ছে না। এখন ওই ব্যক্তি, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যে 3 মাসের মধ্যে বাড়িটা রেডি চেয়েছিল, সে যদি সম্মতি দেয় যে না স্যার আমার কোনো সমস্যা নাই, যেহেতু আবহাওয়া প্রতিকূল, তো আপনি 3 মাসের পরে দিলেও আমার বাড়িটা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা বাতিলযোগ্য চুক্তি হিসাবে বিবেচিত হবে অপর পার্টির প্রসঙ্গে। যে অপর পার্টি যদি বলে যে আমার সমস্যা নাই, তো সেক্ষেত্রে এটা মানে বাতিলযোগ্য চুক্তি হলেও পরবর্তীতে চুক্তিটা চলবে। আর যদি বলে যে আমার সমস্যা আছে, যে 3 মাসের ভিতর যদি আপনি না দিতে পারেন তো আমি এই চুক্তি মানছি না, তো এটা বাতিল হয়ে যাবে। তো যে চুক্তিতে পক্ষের উপর ডিপেন্ড করে যে চুক্তিটা বাতিল হবে কি বাতিল হবে না, এটাকেই বলা হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। আর যে চুক্তি কোনো পক্ষের উপর ডিপেন্ড করতেছে না, এটা শুরুতেই বাতিল। যে যেমন ওই যে মাইনর পারসন বা 18 বছরের কম বয়স্ক ব্যক্তির সাথে চুক্তি, এটা আপনি কোনো সে মাইনর যদি নিজেও বলে বা 18 বছরের কম বয়স্ক ব্যক্তি যদি নিজে বলেও থাকে যে না সমস্যা নাই আমি চুক্তিতে অবতীর্ণ হতে রাজি আছি, তারপরেও কিন্তু চুক্তি বাতিল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ক্লিয়ার। তাহলে চলুন আমরা ফার্স্ট ক্লাসে যে কোশ্চেন অ্যানালাইসিস দেখেছিলাম ওটা আরেকবার চোখ বুলিয়ে আসি। দেখুন, এটা ছিল বিবিএ থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এই কোশ্চেন অ্যানালাইসিসটা ছিল। পরবর্তীতে আমি অন্য 2 ডিপার্টমেন্টও দেখাবো, অন্য ডিপার্টমেন্টের দেখাচ্ছি। ফার্স্ট যারা অ্যাকাউন্টিং এর আছেন তারা দেখুন ভালো করে। এখানে আপনাদের চ্যাপ্টার আছে কিন্তু 9টা, সরি 9 নাম্বার চ্যাপ্টারের নাম দেওয়া হয়নি। নয় নাম্বার চ্যাপ্টার ছিল আপনাদের প্রতিযোগিতা আইন 2012। এখন দেখুন আমরা যে কোশ্চেন অ্যানালাইসিস করেছি, এই কোশ্চেন অ্যানালাইসিসটা আপনাদের জন্য রেডি করছি এজন্যই যে আমরা কোন চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব আরোপ করব বা বেশি জোর দিব। ইভেন আমি এটাও বলেছিলাম যে আমাদের যারা থাকে যে আমার মতো ফাঁকিবাজ, যে মোটামুটি একটা রেজাল্ট করতে চান বা অল্প পড়ে ভালো রেজাল্ট করতে চান, তাদের জন্য কোশ্চেন অ্যানালাইসিস অতীব জরুরি। তো এক্ষেত্রে চুক্তি আইন দেখেন, চুক্তি আইন প্রত্যেক ডিপার্টমেন্টের জন্যই ফার্স্ট চ্যাপ্টারে আছে। আর প্রত্যেক ডিপার্টমেন্টে দেখেন আপনার অন্যান্য আপনাদের যে চ্যাপ্টারগুলি, এই চ্যাপ্টারগুলিতে কোশ্চেন কতগুলো আসছে। আর আপনাদের দেখুন 21 সাল দেখুন, 19 সাল থেকে দেখুন, 19 সাল দেখুন, 21 বা 22, প্রত্যেক সালেই আপনাদের যে 4 করে যে মার্কস ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আপনাদের খ বিভাগের কোশ্চেন। আর এই 5 করে যেটা মার্কস ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে এটা গ বিভাগের কোশ্চেন। তো অন্য সব চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন আসছে
তার দেখেন এক তৃতীয়াংশ এসে যাচ্ছে আপনার এক চ্যাপ্টার থেকে, যার জন্য আপনাদের এই একটা চ্যাপ্টারের উপর আমি একটু বেশি ক্লাস রাখছি, কারণ একটা চ্যাপ্টার থেকেই কিন্তু আপনি এক তৃতীয়াংশ কোশ্চেনের আনসার করতে পারতেছেন। এটা গেল হচ্ছে বিবিএ অ্যাকাউন্টিং এর জন্য। ম্যানেজমেন্টের জন্য দেখুন, ম্যানেজমেন্টের জন্যও কিন্তু চুক্তি আইন 1872ই আছে ফার্স্ট চ্যাপ্টার। এখানেও আপনারা দেখুন মাস ডিস্ট্রিবিউশনের কি 2019 দেখুন, 20, 2021 বা 2022। এখানে দেখুন আরো আরো বেশি খারাপ অবস্থা, খারাপ অবস্থা না, এটা আপনাদের জন্য সুখবর যে এই এক চ্যাপ্টার থেকে আপনারা কতগুলো কোশ্চেন আনসার করতে পারতেছেন। আর এখানে কিন্তু আপনাদের ওখানে অপশন আছে যে গ বিভাগ, খ বিভাগ বলুন বা গ বিভাগ বলুন, আপনার 8 সেট বা 8টি কোশ্চেন থাকে, সেখান থেকে আপনার আনসার করতে হয় কয়টি? 5 সেট বা 5টি। এখানে কিন্তু আমি সেটের কোনো মানে 8টির কোনো অপশন বাদ দিয়ে মার্কিং করিনি, পুরো 8টা ধরেই করেছি। তো সেখানে যদি এখানে দেখুন 10 10 20 পেয়ে যাচ্ছেন আপনি একই চ্যাপ্টার থেকে, আর এখানে যে 4 মার্কসের কোশ্চেন 4 4 8, তাহলে এখানে আপনি দুইটা পাচ্ছেন, আর এখানে 10 10 20 মানে এখানে আপনি অলরেডি 4টা কোশ্চেন পাইছেন। তো এই জন্যই আমার চুক্তি আইনে একটু ক্লাস বেশি রাখা। তো এখন আপনারা কমেন্টস করবেন যে আপনারা ক্লাস চুক্তি আইনে পরবর্তীতে আমি আর একটা ক্লাসের মাধ্যমে শেষ করতে চাচ্ছি, যদিও হয়তোবা ওটা না নিয়ে যদি আমি ছোট ছোট 2টা ক্লাস করি তো আপনাদের জন্য হয়তো সুবিধা হতে পারে। তো এখন যদি আপনাদের মনে হয় যে এক চ্যাপ্টার পড়তে পড়তে একঘেয়েমি লাগছে, তাহলে আমি এক ক্লাসের মধ্যে করে ফেলবো, সেখানে সীমিত আকারে আমি আলোচনা করব। আর যদি আপনারা বলেন যে এখান থেকে কোশ্চেন বেশি আসতেছে স্যার, এখানে আপনার আলোচনাটা একটু দীর্ঘায়িত করেন বা 2টা ক্লাসে ভাগ করে দেন, তো আমি 2টা ক্লাস রাখবো। তো আপনারা কমেন্টস করবেন আপনারা কি চাচ্ছেন, একটা ক্লাসে শেষ করব না 2টা ক্লাস, এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা ডান, আপনারা সকলেই কমেন্টস করছেন 2টা ক্লাস করার জন্য। এখনো সবাই কমেন্টস করছেন, বাকিরা কমেন্টস করুন। আমি এখনো পর্যন্ত যে কয়েকটা কমেন্টস পেয়েছি সবাই 2টা ক্লাস করতে যাচ্ছে, বাকিরা কি রাজি আছেন? যদি 2টা ক্লাস করতে সম্মত হন তাহলে ইয়েস লিখলে হবে। ক্লাস রুটিন আসলে এভাবে যদি আমি দিয়ে দিই, মানে প্রথমে যদি ক্লাস রুটিন দিই, ক্লাস রুটিন বলতে আপনি কি বলেছেন আমি আসলে বুঝি নাই, মানে যদি একটু বুঝিয়ে বলতেন। মানে কোন কোন দিন আপনাদের ক্লাস হয় সেটা, নাকি কয়টা ক্লাসের মাধ্যমে আমাদের পুরা আইন শেষ হচ্ছে সেটা? আপনার কমেন্টসটা একটু ক্লিয়ার করেন, আমি বলতেছি।
ক্লাস রুটিন বলতে ও এই ক্লাসটা হয় আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন। রবি মঙ্গল বৃহস্পতি প্রত্যেক দিনে আপনাদের এক্সাক্ট 10টায় ক্লাস হয়। তবে আপনাদের মার্কেটিং বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কারো যদি ক্লাসে একটু ওভারল্যাপ করে তো হয় 2-5 মিনিট পরবর্তীতে শুরু হয়। তবে আমি বলবো 10টায় চলে আসতে। এ পর্যন্ত আমরা 10টায় কিন্তু ক্লাস শুরু করতেছি। এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, একদিন বাদ দিয়ে একদিন, রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন আপনাদের ক্লাস। ঠিক 10টায়, এই একই সময় রাত 10টাতে শুরু হয় আপনাদের ক্লাস, এক্সাক্ট 10টায় শুরু হবে। কারো আর কোনো কোশ্চেন আছে? ক্লাস সম্পর্কিত বা টপিক সংক্রান্ত আর কোনো কোশ্চেন যদি থাকে কারো? আচ্ছা, ক্লিয়ার। তাহলে ওই কথাই থাকলো, আপনারা সকলে বলেছেন যে 2টা ক্লাস নেওয়ার জন্য, তো আমরা চুক্তি আইনের উপর আর 2টা ক্লাস রাখবো। আচ্ছা, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। আর একটা কথা ছিল, সেটা হচ্ছে আপনাদের এটা জানেন যে আপনাদের এটা কিন্তু থিওরি ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে। তো আপনারা যেই লিঙ্ক থেকে ক্লাসটা দেখতেছেন, সেটা ইউটিউব হোক বা ফেসবুক, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে এটা আপনাদের নখদর্পণে রাখবেন যাতে আপনারা পরবর্তী ক্লাসটা নোটিফাইড হতে পারেন। ধন্যবাদ।